এদিকে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশে আক্রমণ করায় দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে ক্ষমতার চেয়ার দখল করা নিয়ে। শেখ হাসিনার কপাল খুলে ডোনাল্ড ট্রাম্পের এই কঠিন পদক্ষেপটিতে। যুদ্ধের বছর হবে, গেল কয়েকদিন যাবত আমরা বুঝতেছিলাম যে ট্রাম্পের হাত ধরেই নতুন আর একটা যুদ্ধের বছর বা যুদ্ধের পৃথিবী আমরা দেখতে যাচ্ছি। সেইটার আনুষ্ঠানিক প্রথম যুদ্ধের ঘোষণা গতকালকে দিয়ে দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমস্ত রকম সাহায্য বন্ধের নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ ইতিমধ্যে মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে। মানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে, কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস ব্যর্থ। ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি সম্পর্কে অবশ্যই মানুষের একটি কৌতূহল রয়েছে। বিতর্ক সমালোচনা আলোচনাতে এর মধ্যে জন্ম হয়েছে সেই রাজনৈতিক দলে কারা থাকছেন, কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন মুখকে আমরা দেখতে যাচ্ছি নতুন রাজনৈতিক দলে। অবৈধ ইউনূস সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে, ধস নামছে বিএনপিতে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিএনপি ভেবেছিল তারেক রহমান দেশে ফিরবেন, 3-4 মাসের মধ্যে ভোট হবে এবং বিএনপি ড্যাং ড্যাং করে সিংহাসনে এসে বসে যাবে। দেখা গেল সেগুলো বাড়ি। ভোট কবে হবে কিংবা আদৌ হবে কিনা তার ঠিক নেই। তার উপর দলের চেয়ারপারসন বেগম সাহেবা আর এখন আন্দোলন করতেছি আমরা, শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? আর এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, কিন্তু আমরা মাইনা নেব নয় কান্না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুটো দিক থেকে চলবে, এবং আওয়ামী লীগকে মনে হয় উপর এবং নিচের থেকে থেরাপি দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের উপরে থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী, আমার কাছে মনে হচ্ছে। তারা নাকি বোঝে না, তাদেরকে আপনারা একদম ভেঙে চলে শেষ করে দিচ্ছেন। মানে তারা যাতে আপনার শেখ হাসিনার এই কথাটা শুনে তারা যাতে আত্মহত্যা করে, তারা যাতে একেবারে শেষ হয়ে যায়, এবং তারা যাতে আওয়ামী লীগকে ত্যাগ করে, এবং তারা যাতে মানে কুমায় চলে যায়। হ্যাঁ, শেষমেশ তাদের এইটাই করতে হবে। দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে নিয়ে একটা পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটে যায়। অন্যদিকে অনেকে বলতো যে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে, ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় বসে। এখন হঠাৎ এই চাঞ্চল্যকর তথ্যগুলা বের হয়েছে এবং এই নিউজগুলা মানে সরাসরি হচ্ছে রাজপথের মধ্যে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। যে ডোনাল্ড ট্রাম্প কী করবেন, শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় আসবে, এবং এই ঘটনাটি ঘটার পর ডক্টর ইউনূসের কী হয়েছে এবং ডক্টর ইউনূস সর্বশেষ কী সিদ্ধান্ত নেন, সব কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা এইগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে 2025 বরাবরই যুদ্ধের বছর হবে ভবিষ্যৎবাণী ছিল। গেল কয়েকদিন যাবত আমরা বুঝতেছিলাম যে ট্রাম্পের হাত ধরেই নতুন আর একটা যুদ্ধের বছর বা যুদ্ধের পৃথিবী আমরা দেখতে যাচ্ছি। সেইটার আনুষ্ঠানিক প্রথম যুদ্ধের ঘোষণা গতকালকে দিয়ে দিয়েছে ট্রাম্প। আর টার্গেট কি? একটা মুসলিম রাষ্ট্র সোমালিয়া, খুবই দরিদ্র একটা রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার এই দেশগুলোরে পশ্চিমারা এত পরিমাণ চষছে, স্বর্ণের খনি, এই খনি, সেই খনি, তেলের খনি। আর মানে এগুলা করতে করতে হচ্ছে কি, ওই এলাকার মানুষগুলারে এমন একটা লাইফস্টাইলে নিয়ে গেছে, দুর্নীতি এত পরিমাণ করার সুযোগ দিছে যে দেশগুলো এক ধরনের ধ্বংসের পথে। আর যেই দেশেই অভাব অনটন থাকে ওইখানে দুইটা শ্রেণীর আধিপত্য হয়। একটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, আরেকটা হচ্ছে ধরেন কি বলো যে বাটপার শ্রেণী। এই দুইটা শ্রেণী খুব এখানে গজায় যায়, মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকে, অভাব থাকে, অনটন থাকে, মুক্তি চায়। দর্শক, আফ্রিকার দেশ সোমালিয়ায় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়েছে আপনার কি বলে যে ডোনাল্ড ট্রাম্প। একটা নতুন একটা কমন একটা রোগ লাস্ট আপনার 9/11-এর পরে বিশ্বব্যাপী একটা নাম আপনারা দেখতে পাইছেন। তো বলা হচ্ছে যে গতকালকে দেশটির গোলিস পার্বত্য এলাকায় এই সংগঠনটির কয়েকজন সেনা সদস্য বা সদস্য লুকিয়ে আছেন, আত্মগোপন আছেন। এই তথ্য ছিল আমেরিকার কাছে। ট্রাম্পরে জানাইছে, বলছে নগদে অ্যাকশন করো। তো অ্যাকশন করার পরে রেজাল্ট কি? বলা হচ্ছে এতে এই সংগঠনটার কয়েকজন সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলায় তথ্য জানিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রের সৈন্যরা শনিবার সোমালিয়ায়
এই আইএস গোষ্ঠীর পরিকল্পনাকারী এবং অন্যান্য সদস্যদের লক্ষ্য করে সফল বিমান হামলা চালিয়েছে। এমনকি গর্বের সহিত আপনার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছেন যে আমরা যে খনিদের গুহায় লুকিয়ে থাকতে দেখেছি তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য হুমকি তৈরি করছে। তার বক্তব্য, মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে ওই সদস্যরা যে গুহায় বসবাস করেন সেগুলোকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। তো কেন এমন সিদ্ধান্ত? বলছে যে এরা যেন বেসামরিক নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি না পারতে পারে, বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে উঠতে না পারে, সেই জন্য এই অভিযান। তো সোমালিয়া সরকারের সহযোগিতা চাইছেন, না দরকার কি? আরে ভাই, আমার মেশিনারিজ আছে, কিসের সোমালিয়ারা গরিব টরিব? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে শনিবার গলিস পর্বতমালায় মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীরা অভিযান চালিয়েছে এবং প্রাথমিক পর্যালোচনায় ওই সংগঠনের অনেক সদস্য নিহত করা হয়েছে, তবে বেসামরিক নাগরিকরা কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি। সোমালিয়ায় মার্কিন বাহিনীর হামলার তথ্য স্বতন্ত্রভাবে আপনার আলাদা কোনো গণমাধ্যম থেকে ওইভাবে আমরা দেখি না, তবে সোমালিয়ার প্রেসিডেন্ট কার্যালয় বলছে যে প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদকে বিমান হামলার বিষয়ে প্রথমে কোনো অবহিত করা হয়নি, পরে অবহিত করা হয়েছে। তো করা হলে কি হবে? দুই দেশ নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, এর মেরুদণ্ড ভাঙা। আমেরিকার সাহায্য লাগে, আমেরিকা সারা পৃথিবীর কিন্তু খাওয়ায়, বাংলাদেশও খাওয়াইছে প্রচুর। তবে এই খাওয়া কে খাইছে আমরা জানি না, বাট প্রচুর, প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার এরা দিয়া করে কি সরকারগুলোর আমেরিকার উপর নির্ভরশীল বানায় রাখে। প্রতিবাদ করবেন, ক্ষমতা থেকে ফালাই দিবে, বাজেট বন্ধ করে দিবে, রাতারাতি বাটে বেড়ে যাবেন। এক ট্রাম্পের ঘোষণার পরে আপনি দেখেন সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে নাটক গেছে, নেদারল্যান্ডসও নাটক হয়ে গেছে, আরও অনেক দেশ যাবে, এটা শিওর থাকেন। তো ট্রাম্পকে উদ্দেশ্য করে আপনার সোমালিয়ার এই গৃহপালিত যেই প্রেসিডেন্ট আছে হাসান শেখ মাহমুদ, সে বলছে যে আপনার সাহসী এবং নিখুঁত নেতৃত্ব অত্যন্ত মূল্যবান এবং আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। অরিজিনাল তেলবাজ বোঝাই গেছে। এখন এই যে রাতের অন্ধকারে এই হামলা চালানো, সেটা কতটুকু যৌক্তিক হয়েছে? তবে সোমালিয়ার সিভিলিয়ানরা বলছেন যে যেই গুহার কথা বলা হয়েছে এখানে আসলে এমন ধরনের কোনো ঘাঁটির অস্তিত্বই নেই। সেখানে লোকাল কিছু ধর্মীয় সংখ্যাগোষ্ঠী আছে, তাদের একটা আস্তানা ছিল, এটারে অভিযান চালিয়ে শেষ করে দিছে আর ট্যাগ দিয়ে দিছে ওই গোষ্ঠীর। তো যারা এই হামলার শিকার হয়েছে তাদের বক্তব্য কি? পাল্টা প্রতিশোধ নিব। সোমালিয়ার আর আছে কি? গরিব দুঃখী হাড্ডি পয়সা থাকে ওই দেশের মানুষের। কালকে বলেছিলাম সিংহাসন ছাড়ো, জনতা আসছে। জনতা কিরাম আসছে তার একটা কিছু ছবি আমার কাছে টুকরো টুকরো চলে এসছে। সেখানে যেমন আওয়ামী লীগ নেতাকে যেমন সুজানগরে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে, এই যে অবৈধভাবে যে একতরফা গ্রেপ্তারি আর মামলা দেওয়া হচ্ছে, এইবার মানুষ কিন্তু খেপে গেছে। খেপে গিয়ে তার যে সভাপতি আছে আওয়ামী লীগের লোকাল সভাপতি, তাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, মানুষ একেবারে হামলে পড়ে তাকে ছিনিয়ে নিয়েছে। পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না, হবেও না। তারপরে ধরুন হচ্ছে স্লোগান উঠছে আদালতে। একদিন আদালতে আইনজীবীরা যেতে ভয় পেতেন, আইনজীবীদের মারা হতো, খুনের মতো ঘটনাও ঘটেছে। এইবারেতে আইনজীবীরাও আদালতের মধ্যে স্লোগান তুলতে লেগে গেছে, কারণ আইনজীবীদের মধ্যে একটা সংগঠন আছে, সেখানে আওয়ামী লীগ একেবারে ভূমিধস জয়লাভ করেছে। ফলে ধীরে ধীরে যে ডুবটা চারদিকে ডুবে আসছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন তো এই যে ডোবা অবস্থা চারদিকে, এই ডোবা অবস্থার মধ্যে এখন তো কোথাও তো মুখ লুকোতে হবে। এই মুখ লুকোনোর জন্য এখন জায়গা খোঁজা হচ্ছে। কোন জায়গায় খোঁজা হচ্ছে আমি আপনাকে বোঝানোর জন্য একটা ছোট ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। সমস্ত ভিডিওগুলোই সোশ্যাল মিডিয়াতে আছে, আমি টুকরো 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 করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আপনার যখন ওই লিফলেট বিলি হচ্ছে মানুষের মধ্যে, সেই উদ্দামতা, লিফলেট বিলি হচ্ছে। আমি বলেছিলাম না, আপনারা যদি 1 লাখ লোক বেরোন তাহলে মানুষ দেখবেন 10 লাখ আপনাদের পেছনে যাচ্ছে, কারণ মানুষ বুঝে গেছে কোনটা কি। এই যে ধাপ্পাবা, চিটিং বা চোর ছ্যাচর সব জালিয়াত মালগুলো, এই মালগুলোকে কিন্তু জনতা চিনে গিয়েছে। তারা বুঝে গেছে যে এই রাত দেশ শাসন করতে গেলে একমাত্র আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারোর হাতে সেফও নয়। আচ্ছা, টুঙ্গিপাড়ায় ওই পুলিশ গিয়েছে, আসামি ধরতে গিয়েছে। আসামিকে না আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করা তো অপরাধ। তো আওয়ামী লীগ করলে পরে তারপরে তো একেবারে মানে তার তো ফাঁসি হওয়া উচিত, তাই না? এই যে অপদেষ্টা গুলো রয়েছে, হ্যাঁ, এদের তো মানে লক্ষ্য হচ্ছে কি করে আগে এটার উপরে থাবা বসানো যায়, কি করে মালপত্র লোটা যায়, এখন সব কটা একেবারে লোটার জন্য তৈরি হয়ে আছে। তার জন্য আওয়ামী লীগকে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় পুলিশের আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 8, এর মধ্যে 2 জন বোধ পুলিশ কর্মী আছে, পুলিশের গাড়ি ভাঙচুর টাংচুর হয়েছে। আর এখন তো প্রকাশ্যেই, আগে তো চুরি ছুপে হতো, এখন তো প্রকাশ্যেই দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা, এই সমস্ত পোস্টার মারা হচ্ছে। সরি, এদিকে আবার মানে একটু ফাঁকা অঞ্চল পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিলি করছিল বলে এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। এটা মানে এটা ফ্যাসিবাদের তো চূড়ান্ত রূপ। এই রূপ আর কতদিন মানে করে রাখা যাবে, চেপে রাখা যাবে? এখন আমি বলছি না যে এরা মুখ লুকোবে কোথায়? মুখ লুকানোর এখন একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর তো নোনা জল, ওখানে পারবে না। তা একটা পুরনো খাল ছিল, সে খালটাকে পরিষ্কার করছে, তাও আবার লাল গালিচা পেতে 3 জন আপনার উপদেষ্টা, তারা এখানে লাল গালিচা পেতে মানে ওই খাল পরিষ্কার করা হচ্ছে। কারণ ওই খালে তো ডুব দিতে হবে, তা ডুব দেওয়ার আগে এখন নিজের জায়গাগুলো দেখে নিচ্ছে কোথায় কোথায় ময়লা আছে। তার মানে পরিশ্রুত জলটা যদি পাওয়া যায় তাহলে ওখানে ডুবে মরি। ওই কলা গাছে দড়ি দেওয়া বা কচু গাছে দড়ি দেওয়া আর খালে ডুবে মরা তো একই জিনিস। মরতে তো এদের হবেই, নয় দেশ ছাড়া নইলে মরো, দুটোর একটা অপশন আর বেশি নেই। 2টো অপশনের মধ্যে একটা অপশন বেছে নিতে হবে। এরা জীবনে কোনোদিন কিন্তু সম্মান পায়নি। একবার জায়গা মতো বসেছি তো সম্মান লুটে পুটে নেবো যতটা পাওয়া যায়, কিন্তু পরের চিন্তাটা করছে না। এই সম্মান যে ক্ষণিকের সম্মান, তার পরের চিন্তা করছে না। এই পরের চিন্তাটা যখন মাথার মধ্যে ঢুকবে না, তখন কিন্তু একেবারে মানে প্রাণবায়ু ফুস করে বেরিয়ে যাবে। এখন এই সমস্ত অপদেষ্টা যারা আছে না, তারা এখন খুব মাতামাতি করছে। আমার এই ভাতিজা ওই যে হাসনাত, একটা ভিডিও দেখলাম কালকে, সব যমুনা ভবনে গিয়েছিল না আহতরা, সেখানে হাসনাত গিয়ে বলছে যে আমি কি আপনাদের জন্য দাঁড়াই নাই? এই সচিবরা যত গন্ডগোল করে দরকার হলে অস্ত্র তুলে দিতে হবে, সচিবদের দিকে তাক করতে হবে। আর যদি হাসিনা ফিরে আসে তাহলে কি আমাকে কাউকে ছেড়ে দেবে? নিজেই বলছে। তার মানে ভয় ঢুকেছে। শেখ হাসিনার নামটা মুখ দিয়ে বেরোচ্ছে কেন? বেরোচ্ছে এই কারণে, দিকে দিকে যা সব দেখা যাচ্ছে না, এটা দেখছে, বুঝতে পারছে যে এইটা আরো কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে, আর তখন কিন্তু ওদেরকে ছাড়া হবে না। তাই হাসিনা নামটা এখন ভূতের মতো তাড়া করে বেড়াচ্ছে। এখন এই তাড়ার চলে না, মুখ দিয়ে এখন বেরিয়ে গেছে যে শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে পরে কি আমাদের ছাড়বে? জনতা বলছে ঠিক ঠিক ঠিক। ওরা যা বলে তুই একটাই কথা, সেটা ওই এর অনুষ্ঠানই হোক না কেন, ওই কি বলে আপনাদের মৌলবীদের যে অনুষ্ঠানটা হয় সেখানেই হোক না কেন, আর এই যে কোনো সভাতেই হোক না কেন, একজন নেতা বলবে, যা বলবে ঠিক বলে ঠিক ঠিক ঠিক। আমাদের এই সত্যজিৎ রায়ের একটা বই হয়েছিল, সে হীরক রাজার দেশে, সেইখানে ওই রকম মন্ত্রী আর আমাদের রাজা ছিল। রাজা যা বলতো সব মন্ত্রীরা বলতো ঠিক ঠিক ঠিক। হাসনাত বলছে আর বাকিরা বলছে ঠিক ঠিক ঠিক।
এইটা দেখতে আমার বড় মজা লেগেছে যে ভয় কত তাড়া করে বেড়ায় মানুষকে, এখনো ভয়ের কিছু দেখেনি। সবে তো 3 তারিখ, 1, 2, 3 গেছে, আরে 18 তারিখ আসতে তো অনেক দেরি, তার মধ্যে তো অনেক কর্মসূচি। আর যত দিন যাবে, আমি বলেছি না, যত দিন যাবে তত কিন্তু এটা ওই খোস প্যাঁচড়ার মতো না, একেবারে ধীরে 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 শরীরময় ছড়িয়ে পড়বে, মানে বাংলাদেশের শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে আওয়ামী লীগের লোকেরা কিন্তু বেরিয়ে আসবে, কারণ জনতা তাদের সাপোর্ট করবে যে বেরিয়ে এসো, আমরা তোমাদের সঙ্গে আছি। জনতা যখন সঙ্গে থাকবে তখন পুলিশের বাবার সাধ্য নেই যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, কারণ একটা থানায় কত পুলিশ থাকে? সর্বোচ্চ 60 থেকে 100, তার বেশি তো থাকবে না। তাহলে যেখানে 1000-2000 জনতা আছে সেখানে 4টে পুলিশ কি 10টা পুলিশ কি 100টা পুলিশ কি করবে? ও তো পুলিশ যারা আছে তাদেরও তো ভয় আছে যে এই সরকার যদি উল্টে যায়, আমরা যা করছি, যা অবস্থা হয়েছিল সেটা যদি আবার আমাদের ক্ষেত্রে হয় তাহলে পরে তো খুব চাপ আছে। তো এই সমস্ত ভিডিও দেখে না আমি খুব হেসেছি। আচ্ছা, আমাদের পাড়ায় না একটা ব্যাপার হয়েছে, পাড়ায় একটা আমাদের কালকে তো সরস্বতী পুজো ছিল, আমাদের এখানে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর এই দুটো দিন না পুরুত নিয়ে মারামারি চলে। এবার একটা হালকা কথা বলি, এতক্ষণ তো গম্ভীর কথা বললাম, এবার হালকা কথা বলি। পুরুত নিয়ে খুব মারামারি চলে। এই পুরুত নিয়ে মারামারি কিরকম হয়েছে, আমার এক বন্ধু ছবি তুলেছে, ছবি তুলে আমাকে দিয়েছে, আমার খুব মজা লেগেছে। এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখোমুখি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এবং এই গৃহযুদ্ধের মুখোমুখি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একই সাথে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আহ্বান জানাবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্ট বিকেলবেলা বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশের দায়িত্ব নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন 3 দিনের মাথায়, 8 আগস্ট, এবং ক্যান্টনমেন্ট থেকে এটির পরিকল্পনা হয়েছে, বঙ্গভবনে এটির পরিকল্পনা হয়েছে। কারা থাকবে? ছাত্ররা থাকবে, পেশাজীবীরা থাকবে, সুশীল সমাজের প্রতিনিধি থাকবে। সেই প্রক্রিয়াটির মধ্যে পুরোপুরি আপাদমস্তক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন। তিনি সেই সময় কোন দেশের দায়িত্ব নিয়েছিলেন? সেই সময় চরম অস্থিতিশীল একটি দেশেরই তো দায়িত্ব নিয়েছিলেন। এটির 6 মাস হয়ে গেছে। আপনি তো ভালোর জন্য দায়িত্ব নিয়েছিলেন। 6 মাস হয়ে গেছে, কিন্তু আজকে 6 মাস পরে আমরা কি ভালো দেখছি? কোনো জায়গায় ভালো কিছুর কোনো লক্ষণ দেখছি না, যার দরুন আজকে দেশ গৃহযুদ্ধের মুখোমুখি। আমরা গতকাল 2টো ঘটনা দেখলাম। একটি ঘটনা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিয়েছি, বিশেষ করে পাবনার সুজানগর আওয়ামী লীগ সভাপতিকে পুলিশের গ্রেফতার নিয়ে। আরেকটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মসূচি। আপনারা সবাই জানেন কি কর্মসূচি চলছে এই মুহূর্তে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কোন জায়গায়? বঙ্গবন্ধুর জন্মস্থানে। স্বাভাবিকভাবেই সেখানকার সংক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়েছে পুলিশের প্রতি, পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিল। আওয়ামী লীগ, যেটি জানা যায় যে সেই জায়গায় আওয়ামী লীগ কোনো সহিংস কর্মসূচি পালন করছিল না, অহিংস লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছিল। সারা দেশে যে কর্মসূচিটি পালিত হচ্ছে সেখানে পুলিশ বাধা হয়ে গেছে। এতে করে পুলিশ তো আবার এই যে 2টি জায়গায় উদাহরণ তৈরি হলো, পাবনার সুজানগরে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, এই 2টি জায়গা থেকে এটি কিন্তু সারা দেশে বিস্তার লাভ করতে পারে বা বিস্তার লাভ করবে। কারণ হচ্ছে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের এখনো পর্যন্ত রাজনীতি করবার অধিকার আছে। যেখানে নিষিদ্ধ রাজনৈতিক দল, সেই সময় তো একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত
জামাতের সাথে ওই ক্রান্তিকালে ক্যান্টনমেন্টে বৈঠক হতে পারে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে পারবে না কেন? এটি সেনা প্রধানের কাছেই প্রশ্ন। এবং আজকে যেহেতু সেনা প্রধান দায়িত্ব নিয়েছেন এবং সেনা প্রধানের বাংলাদেশ, এখনকার বাংলাদেশে বিস্তর প্রভাব, সেনাবাহিনী ক্যান্টনমেন্টের নির্দেশনায় এই যে অসাংবিধানিক কোন রকম ম্যান্ডেট ছাড়া একটি সরকার গঠন হয়েছে, এই সরকারটি সেনাবাহিনীর ইশারায় থাকতে পারে, চলে যেতে পারে। তো সেই জায়গায় সেনাবাহিনীর একটি বিশাল ভূমিকা আছে। আওয়ামী লীগ কর্মসূচি করতে নেমে কিংবা কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মী শুধুমাত্র আওয়ামী লীগ করবার কারণে কোনো রকম অপরাধের সাথে জড়িত হোক বা না হোক, যেভাবে নির্দয়ভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, সেই জায়গায় মানুষ খুব স্বাভাবিক, সহ্যের একটা সীমা থাকে। দেয়ালে পিঠ থেকে গেলে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন মানুষ স্বাভাবিকভাবেই প্রতিরোধ গড়ে তুলবে। এই প্রতিরোধ গড়তে গড়তে একটা পর্যায়ে গিয়ে যুদ্ধ অপসম্ভাবী। পুলিশ এমনিতেই মনোবল ভেঙে চুরমার। ওই যে জুলাই মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, অগাস্ট মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তার কারণে মনোবল ভেঙে চুরমার। বেশিরভাগ পুলিশ এখনো পূর্ণোদ্যমে কাজে ফিরতে পারেনি। কিছু কিছু ফিরেছে, কিংবা যারা ফিরেছে তাদের মধ্যে কিছু বিপদগামী পুলিশ সদস্য আছে, তারা কিন্তু অতি বাড়াবাড়ি করছে, এই মামলা বাণিজ্য করছে। এই বাড়াবাড়ি করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হচ্ছে কোথাও কোথাও, এবং সেই বিপদগুলো, সেই উদাহরণগুলো সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এবং বিস্তার লাভ করে পুলিশ জুলাই আগস্টে যেমন সন্ত্রাসীদের হাতে মার খেয়েছে, তেমনি আবার কিন্তু সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। এবার নিরপরাধ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে, সংক্ষুব্ধ হয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কারণ জনতার শক্তি অফুরান। আমি বারবার বলি, জনতা যদি জাগে, আপনি অন্যায় করে আপনি পুলিশ হন আর যেই হন না কেন, আপনি কিন্তু পার পাবেন না, সেটাই দেখা যাচ্ছে। তো কাজেই দুটি ঘটনা আমাকে মনে করিয়ে দিচ্ছে, এবং আমার ভেতরে মনে হচ্ছে যে দেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে ধাপিত হচ্ছে। এই গৃহযুদ্ধ থেকে বাঁচানোর একমাত্র কারিগর সেনাবাহিনী হতে পারে। কারণ সেনাপ্রধান 5 অগাস্ট দেশের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি বলতে চাই তিনি নির্লোভ মানুষ। নইলে বিশ্ব কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখার বিষয় ছিল না। অতীতে আমাদের সেনাবাহিনী, সেনা প্রধানরা, জেনারেল জিয়াউর রহমান কিংবা জেনারেল এরশাদ যেভাবে ক্ষমতা দখল করেছিল, জেনারেল ওয়াকারুজ্জামান যদি সেরকম লোভী মানুষ হতেন, তাহলে তিনিও কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন, তার হাতে সেই সুযোগ ছিল। কিন্তু সেটি করেননি তিনি দেশের প্রশ্নে, দেশের স্বার্থে সেটি করেননি। সেই জায়গায় তিনি দেশের দায়িত্ব নিয়ে একটি পক্ষকে দায়িত্ব দিয়েছেন। আজকে যে পক্ষকে দায়িত্ব দিয়েছেন, সেই পক্ষটি দেশকে ক্রমেই গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এই গৃহযুদ্ধ অবস্থা থেকে একমাত্র সেনাপ্রধান, সেনাবাহিনী বাঁচাতে পারে আমাদেরকে। আমরা আশা করব এই যে গতকালকে পুলিশের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। পুলিশ এমন কোনো কর্ম করবে না যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়াবে। কেউ যদি অপরাধী হয়, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কেউ যদি নাশকতা করে, তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করুন, কেউ আপত্তি করবে না। কিন্তু নিরপরাধ একজন আওয়ামী লীগ করেন কিংবা একজন আওয়ামী লীগের নেতা, নিরপরাধ নেতা, এদেশে বহু ত্যাগী নেতা আছে, বহু দেবতুল্য নেতা আছে, তাদেরকে ধরে অ্যারেস্ট করবেন, নির্যাতন করবেন, এটি কিন্তু জনতা সহ্য করবে না। কাজেই বিপদগামী পুলিশ যারা এই কাজগুলো করছেন, আপনারা সামনে ভয়াবহ বিপদের মুখোমুখি হবেন। আমি বলবো, বা আমরা বলতে চাই, পুলিশ বিপদে পড়বেন না, নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমি আজকের একটি বক্তব্যে বলেছি যে একটি থানায় কতজন পুলিশ থাকে,
সবচেয়ে গুরুত্বহীন যে থানা, সেটিতে পুলিশের জনবল কাঠামো অনুযায়ী 58 জন, তার উপরে 78 জন কিংবা তার উপরে 90 জন ম্যাক্সিমাম পুলিশ সদস্য থাকে। কিন্তু জনতা যদি কয়েক হাজার চলে আসে, আপনি ঠেকাবেন কিভাবে? গুলি চালাবেন? গুলি চালিয়ে আপনি রক্ষা পাবেন না। কাজেই দয়া করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এদেশেরই মানুষ, কারো ভাই, কারো সন্তান, কারো পিতা, আপনারা এদেশের জনগণের প্রতিপক্ষ হবেন না। এদেশের জনগণের সাথে থাকুন এবং অবৈধ কেউ কোনো দায়িত্বপ্রাপ্ত নির্দেশ পালন করবেন না। নির্দেশ পালন করে নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ করবেন না। একই সাথে আমি যেটি বলছিলাম, যে সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, আজও এখনো তার দায়িত্ব কিন্তু শেষ হয়নি। বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত একটি স্থিতিশীল সরকার গঠিত হবে, একটি রাজনৈতিক সরকার গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর দায়িত্ব এড়াবার সুযোগ নেই। সেনাবাহিনীর উপরে বিরাট দায়িত্ব, 18 কোটি মানুষ সেনাবাহিনীর দিকেই তাকিয়ে থাকে। সেই জায়গায় আমরা আশা করব সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচাবে এবং আগামীর এই যে সম্ভাব্য গৃহযুদ্ধ, আমি দুটি ঘটনা দেখে শঙ্কিত, এটি সারা বাংলাদেশে না বিস্তার লাভ করে, এগুলো ফুল স্টপ টানতে হবে, এখানে স্টপ করতে হবে। এগুলোর যেন বিস্তার না ঘটে এবং বিস্তার ঘটবার মতো এমন কোনো ঘটনা যেন বাংলাদেশের কোথাও না ঘটে, এ ব্যাপারে সেনাবাহিনীকেই সচেষ্ট হতে হবে। আমরা প্রত্যাশা করব দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের ভরসার শেষ স্থল হচ্ছে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী সেই ভূমিকায় অবতীর্ণ হবে যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে যাবে না। মানে ওই দিন খুব বেশি দূরে নাই যখন আমাদের মায়েরা বা বোনেরা কারো কারো ঘরের খুন্তি, তারপর হচ্ছে ধরেন মানে রুটি বেলার যেই বেলুন, তারপর হচ্ছে যে রুটি ছেঁকার যে কড়ায়া, এগুলো নিয়ে রাস্তায় নেমে যাবেন। কেন নামবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে নামবেন। গেল 6 মাস যাবৎ এই রাষ্ট্র একজন নাগরিকের জীবনের মান কতটুকু উন্নত হয়েছে? ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, বাক স্বাধীনতা আসছে, কিন্তু জীবনমানের উন্নয়নের জায়গাতে কতটুকু পরিবর্তন হয়েছে? তবে কেউ কেউ বলছেন আপনার হইলে হইল, না হইলে নাই। বাট যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, যারা গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন, তাদের তো হয়েছে ভাই, ওটাতে খুশি হন। তো কি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 666 কোটি টাকা কর মাফ করে ফেলছেন, ভাবা যায়। এমনকি গ্রামীণ ব্যাংক আগামী 5 বছরও ওই যে করের আওতা থেকে বের হয়ে গেছে। ইভেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে 20% কানেক্টিভিটি ছিল সেটাকে পরিবর্তন করে 5-এ নিয়ে আসছেন। তাহলে একজন প্রধান উপদেষ্টা হিসাবে ব্যক্তি ইউনূস বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ লেভেলের সুবিধা নিয়েছেন। তো জনগণকে কি দিয়েছেন? কি দেনাই বলেন? ভ্যাট বাড়াই দিয়েছেন, মা বোনদেরকে রান্নার জন্য গরিবের মিনিমাম লেভেলে এখন সবার ঘরে একটা এলপিজি গ্যাস আছে, সেইটার দামও বাড়াই দিয়েছেন বুদ্ধি কইরা। তিনি না, মানে তার উপদেষ্টারা। তো যখন তিনি সরকার প্রধান, তার উপদেষ্টারা যখন সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও তো অ্যাপ্রুভাল হয়, দায়ভার ওনার উপরে আসতেছে। আমাদের গত মাসে এই গ্যাসের দাম বৃদ্ধি পাবে আলোচনা ছিল, তো এর মাঝখানে এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে একদম কাস্টমার লেভেলে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম আমরা দেখছি 12 কেজির একটা সিলিন্ডার সব পরিবার কিনে, তো এরকম একটা সিলিন্ডারের দাম আগামীকালকে থেকে আপনাকে 19 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এটা সরকার ঘোষণা করছে 19, বাট লোকাল পর্যায়ের চাচা কাকা ভাইরা তাদেরও খিদা আছে, তাদের খিদা নিবারণের জন্য এটা 39 হইতে পারে, 50 হইতে পারে, জায়গা বুঝা এটা ভেরিয়েশন হয়ে যাবে। এখন এতদিন যা ছিল 1459, নতুন এই মূল্য ঘোষণার পর বলা হচ্ছে যে সরকার বিভিন্ন খাত মাত দেখাচ্ছে, আমরা এগুলা সবসময় সরকার দেখা। তখন এই যে হুট করে আপনার একটা দাম বাড়াই দেওয়া হইল, আসন্ন রমজান মাস, সবাই একটু ভালো মন্দ খাবে, পেঁয়াজু ভাজবে, সোনাবোট ভাজবে, তারপর হচ্ছে একটু এটা সেটা ভাজাপুরির একটা বিষয় আসবে। তো এই মুহূর্তে যে গ্যাসের দামটা বাড়াইলো, এটা কি যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে? তো প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তগুলোর জবাবদিহিতা কার কাছে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের কারোর কাছে জবাবদিহিতা নাই। যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন ভোটারদের কাছে একটা জবাবদিহিতা থাকে।
যে এইবার যদি আমি উল্টাপাল্টা কাজ করি, আগামীবার তো ভাই ভোট দিবেন আমার জনগণ। যার কারণে অনেক কিছু রাষ্ট্র সিস্টেমে কাজ করে। আবার একটা অর্থ বছরের মধ্যে ভ্যাট ট্যাক্সের একটা হিসাব টেকনিক্যালি বাড়ে, বাট এই যে কয়েকদিন আগে ভ্যাট বাড়াইলো, যত রঙের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আগের একজন মন্ত্রী এমপি নিতেন, আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারাও কম নিচ্ছেন। কেউ ডক্টর ইউনূস কি ফ্রিতে সার্ভিস দিচ্ছেন? ভাই এক একজন দামি দামি গাড়ি চলছেন, খাচ্ছেন দাচ্ছেন, সমন্বয়করা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে না? হয়েছে। যারাই আছে বিভিন্ন লেভেলের টেলিভিশনে মানুষ দেখতেছে, এক আব্দুল কাদেরের মতন পোলা, ভালো সমন্বয়ক, কানতে কানতে কথা কয়। ভাই হেয়ার এলাকাতে বলে এক দেশকালী মানে তোরণ নির্মাণ করছে এলাকার মানুষ, চিন্তা করেন তো। কিছু তো পাইছে, এরা দুর্নীতি করতেছে আমরা সেটা বলি নাই, অনেক কিছু এরা পাইছে। দেশের জনগণ কি পাইছে? সংস্কার চলমান চলবে। এই সংস্কারের ইস্যুর মধ্যে আসলে দেশ কোথায় আটকে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে উপদেষ্টা পরিষদে। আমার কাছে মনে হয় যে এখানে হাতে গোনা 2-4 জন ছাড়া মানে বাকিরা আসলে কি করতেছেন? এমন এমন অদ্ভুত কর্মকাণ্ড করছেন যে মানে মানুষের কাছে তাদের প্রতি আস্তে আস্তে মানে একদম রুট লেভেলে এই যে গ্যাসের দাম বাড়ছে, এইটার ইফেক্ট প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে যাবে কালকে থেকে। জামাই কইব 1 সিলিন্ডার গ্যাস দিছি, এটা দিয়ে মাস শেষ করবা। তো বাবিয়ে কইব কিতা, বাজারটা 7 মসমসা, গ্যাসের বিল এটা দিবেন কম, এটা কি সম্ভব? কইব আমার কি দোষ, কামাই নাই, সামনে রমজান মাস, খরচের চাহিদা বেশি, এর উপরে আসছে ভ্যাট ট্যাক্স, জিনিসপত্রের দাম বেশি, সবজি টবজি সস্তা, সেটা আলাদা। এর মাঝখানে এটার দাম বাড়ছে। এখন শুধুমাত্র এলপিজির এই জায়গাতে কি হবে, যারা একটা এলপিজি গ্যাস ব্যবহার করে ছোটোখাটো একটা রেস্তোরাঁ চালায়, চা দোকানদার, তো তার তো ভাই চায়ের দাম বাড়াইতে হবে 1 টাকা। প্রত্যেকটা জায়গায় মিনিমাম লেভেলে যারা এলপিজি গ্যাস ব্যবহার করে যে ব্যবসাটা করেন খাবার দাবারের, এটা দাম বাড়বে না বাড়বে? এখন এরকম যদি কন্টিনিউ হইতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অ্যাজ এ সফল ব্যবসায়ী, নিজের ব্যবসা তিনি ভালোই করছেন, গ্রামীণ ব্যাংক অনেক দূর আগায় নিয়েছেন, বাট যেহেতু একজন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দেশের জন্য, জনগণের জন্য আসলে কি কি ভূমিকা মানে আসতেছে একদম রুট লেভেলে আমরা কি দেখছি? দেখেন, আমরা এই সরকারের সমালোচনা খুব বেশি করতে চাই না, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত এগুলা কার সাথে পরামর্শ কইরা কিভাবে নেওয়া হয় সেটা আমরা বুঝি না। রমজান মাসে এমনি গ্যাসের চাহিদা বেশি থাকে, প্রত্যেকেই গভীর রাতে ওঠে, সেহরির সময়টা একটু গ্যাসের চুলাটাই ব্যবহার করে, তাই না? এমনি নর্মালি হয়তো দিনের বেলা লাকড়ি চুলাতে রান্না করে, গ্রামে থাকা মানুষগুলা বিশেষ করে, শহরের তো রান্না করেনি, তো এগুলোর ইফেক্ট পড়বে না? সরকারের যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা যারা সিদ্ধান্ত মেকার আছেন, একটু বুঝে শুনে নিবেন। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে, অন্যদিকে আওয়ামী লীগের বিষয়ে এবং ডক্টর ইউনূসের বিষয়ে। এই 3টি বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে যে বিভিন্ন দিকে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যাচ্ছে, এবং আওয়ামী লীগ কর্মীরা বিশেষ করে তারা কিন্তু অনেক কথা বলে যে তারা ডক্টর ইউনূসকে বিদায় করবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়। এবং গত কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে, মানে গত জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেন, এবং এই বসার পর নাকি ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প বিদায় করবে, এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে আবারও আনবে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে। এটা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা বলে, যারা কিনা এই নিউজগুলো ছড়িয়ে বাংলাদেশের মধ্যে অনেক ঠান্ডবের মতো পরিস্থিতি তারা তৈরি করেছে। দর্শক শ্রোতা, এইসব যে তারা করতেছে, এইসবের কিন্তু কোনো ভিত্তি নেই। তারা যদি রাজপথে নামে, তাদেরকে গণপিটুনি দেওয়া হয়, তাদের কথার কোনো 1% দাম দেওয়া হচ্ছে না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।